ঐক্যমত্য কমিশন ব্রিফিং করেছে নাকি? আমরা পরে আবার সময় হবে না বলে একটু অ্যাডভান্স না দিয়েছে, আমাদের দেওয়ার মতো কিছু ছিল না। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনায় এখন পর্যন্ত মোট 3টা বিষয় আলোচিত হয়েছে। একটা বিষয় যেটা গতকালকে আলোচনা হয়েছে, ইতিপূর্ব আর 2-1বার আলোচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। দ্বিতীয় বিষয় ছিল আমাদের এখন নারী আসন নিয়ে আলোচনা চলছে, এবং মাঝখানে কি আলোচনা হয়েছে, মাঝখানে আলোচনা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়োগ, যে বিষয়ে আমাদের আগের অবস্থান আপনারা সবাই জানেন, গতকালকেও বলেছি। আমি প্রথম ইস্যুটা বলি। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে কয়েকটি বিষয়ে সবাই ঐক্যমত্য আছে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটা আমরা বলতে পারি প্রায় রিইনস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেনসাসের মাধ্যমে। বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্য হয়েছে কয়েকটি বিষয়ে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে। যেমন সেখানে আর্টিকেল 123 সাবসেকশন 3 আছে, এবং আর্টিকেল 72 আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে, এবং 123 সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে 600 এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল, সেটা বিভ্রান্তিকর। সেগুলোতে পরিবর্তন আসবে, এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে। আর্টিকেল 55 এবং 58-এর একটা বিধান আছে, যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে, যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে, সেই বিধানটাও বহাল করতে হবে। এই সমস্ত বিষয়ে সবাই একমত। তবে যে বিষয়টা আলোচনায় এসছে, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত্যকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন, এই 5 জন বিরোধী সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন, স্পিকার 4 জন, প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে। কারণ পার্লামেন্টে এমন হতে পারে যে এই তৃতীয় অবস্থানে 2টা দলও হতে পারে, জোটও হতে পারে। সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে। এই 5 জন সমন্বয়ে যে কমিটি, তারা নাম আহ্বান করবে। সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে, স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে, এবং তাছাড়া সরকারি দল, বিরোধী দল সবাই নাম দিবে, এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে। এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে, যেহেতু আর্টিকেল 58 অনুসারে একটা ক্ষেত্রে সেখানে সেই প্রবলেম সলভ, এবং তার সাথে আলোচনা করে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রেও এই কমিটির মতামত থাকবে। কিন্তু এখানে যদি ঐক্যমত্য না আসা যায়, পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে 5টা নাম, যে প্রদানকৃত 5টা নাম তার মধ্যে থেকে একজন, আবার তৃতীয় পক্ষ যে 2টা নাম দিবে
যে সেকেন্ড লার্জেস্ট যেটা অপোজিশন, তাদের প্রদত্ত দুইটা নামের থেকেও একজন একজন করে এই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নাম পছন্দ করবে। তাহলে দেখা যায় হয় 3 জন আসবে অথবা 4 জন আসবে। সেই 4 জনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মতক্রমে একজনকে সম্মত হতে পর্যন্ত প্রস্তাব আসছে, এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে, একমত না হতে পারে, তাহলে কি হবে? তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এই যে একটা জুডিশিয়ারি থেকে 2 জন, অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি, একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এই সমন্বয়ে একটা কমিটি 2 জনের নাম প্রস্তাব করবে, যারা একজন হাইকোর্ট ডিভিশনের, একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবে। তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি সেটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐক্যমত আনতে পারি, তাইলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐক্যমত, তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত। আমরা বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মার্চ জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। সেটা এখনো ফ্লোরে আছে আলোচনায়। যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক, যদি ঐক্যমত আসা না যায়, তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো, যেটা সবাই জানেন, আপনারাও জানেন, আগেও সেটা আলোচিত হয়েছে, যে তখন ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাব, যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে। যেমন ইমিডিয়েট, মানে যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস, যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসে আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার, মানে চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে। তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনো সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা এখানে বিভিন্ন রকমের মত আছে, সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা, সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে, একটা ওয়ে আউট বেরোতে পারে। তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে এগ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন। তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল, যে এই বিধানে যদি কেউ একমত হতে না আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি। আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক, জুলাই মাসের মধ্যে প্রণীত হোক, পারলে আগামীকালকের মধ্যেই হোক। এখন আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের না অম্বুডসম্যান এবং অন্যান্য যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যাচ্ছেন, যে কমিটিটা অর্গানাইজেশনে, সেটা তো আমাদের আগের পজিশনে আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে, যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেই জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি, এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি, এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সেই আইনের মধ্যে পারে এবং সেই হিসাবে সেই বডিজগুলো ফাংশন করুক। এটা হলো আমাদের প্রস্তাব। কারণ সর্ববিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে, বাছাই কমিটি, নিয়োগ কমিটির মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি, তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা, যদি কোনো কিছু
আবার সংশোধন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন করতে হয়, সেটা করা যায়। এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের, যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা, এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতির অনেক বেশি প্রত্যাশা। সুতরাং সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একটা এফেক্ট ব্যালেন্সের মধ্যে রাখতে হয়। সেই জন্য আমরা 4টা পদ্ধতি আগেই বলেছি, আমি এখানে পুনরুল্লেখ করতে চাই না। ইন শর্ট শুধু বলতে পারি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা যেটা হয়েছে বা হবে সেটার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গণভোটের ব্যবস্থা করেছি, যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন না করতে পারে। দ্বিতীয় হলো জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচডগ হিসাবে, সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে, যেটা আগে ছিল না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আমরা তবুও আমাদের ছিল, আমরা দিয়েছি এই যে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবেন এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংশন পারেনি এই জন্য, তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই। সেটা আমাদের প্রস্তাব, সেটা গৃহীত হয়েছে। তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে, তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের ব্যক্তিতান্ত্রিক, শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর থাকে না। প্রথিত অভিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব ভোগ না করতে পারেন, ওই পদে না থাকতে পারেন, সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। কোনো ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা আর থাকবে? আমাদের মনে হয় অবশ্যই না। এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন, পরিবর্তন করতে হয়, সেটা আইনে থাকা ভালো। সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সবকিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন। যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত স্ট্যাটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা ভোগ করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আইডিয়াটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তখন জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ। সবকিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সবকিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম। সেখানে ভারসাম্যমূলক কোনো সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকে, তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। কোনো অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গলাবে না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না, কর্তৃত্ব খাটাবে না। সেই ব্যবস্থাটাই হচ্ছে ভারসাম্য ব্যবস্থা। আমি সবসময় বলি যে এই 3 অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোঅপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে, রাষ্ট্র এগিয়ে যাবে। সেই উদ্দেশ্যে আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি। তৃতীয় ইস্যু ছিল আজকে নারী আসন সংক্রান্ত। নারী আসন সংক্রান্ত আমরা বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশনালি আমরা তাদেরকে আরো বেশি এম্পাওয়ার করতে চাই, লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের 50 আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরো 50টা বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করা হবে। সেটা আমাদের প্রস্তাব এখনো আছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো, যেভাবে 50 আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতেন। সে বাই রোটেশন পদ্ধতি চাই, যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টে টিকে নাই।
এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক। কেউ কেউ চায় যে 3টা আসনকে এক আসন ডিক্লেয়ার করে 300-এর জায়গায় আর একটা 100টা আসন থাকুক। তার মানে 300 বিদ্যমান থাকবে, প্রতি 3টে আসনে একটা আসন হলে আর একটা 100 আসন হয়, তখন সেটা ওভারল্যাপিং হবে যে 3টে আসনে 3টা এমপি তো থাকছেই, মোর ওভার এই 3টে আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো, যেহেতু একটা দেশের মাথায় রাখতে হবে। সেই জন্য গ্রাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে। সেটা এখন আলোচনায় আছে, সেহেতু আমি ঐকমতের কথা বলতে পারবো না। আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে, সেই নির্বাচনে তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে সেই অ্যামেন্ডমেন্টে আমরা 10% সরাসরি প্রস্তাব করছি সেই 300 আসনের মধ্য থেকে হবে। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা 50 থেকে 100 যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না, সেটা 50 আগের নিয়মেই 50 জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন। মোরওভার এই 5% দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা 10%, সেটা তার পরবর্তীতে দেখা যাবে। এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ, তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে, সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে। এক পর্যায়ে সমাজের